এই কষ্ট দিয়ে আমারই কষ্ট হচ্ছে। কষ্ট করতে হবে মা, কাজকর্ম করতে যে কাজে যাও কষ্ট করতে হবে। কষ্ট না করলে আমাকে তোমার শরীরও তো দেখতে হবে, তোমার শরীরের তো কন্ডিশন। আমার শরীর আমি এখনো যা পারি আর বেটারা পারবে না, তাই না? হ্যাঁ সত্যি তাই। আমরা যেটুকু এখনো করতেছি আমাকে ফল ফল তা পারবে না। তোমার অনেক দিনের কাঠ ছিল, সেই কাঠগুলো আর কি কাটা হচ্ছিল না, তো এনাকে অনেক দিন আগে বলা হয়েছিল এই কাকুটাকে, তো উনি আসছিলই না। এই যে কাঠগুলো শুকিয়ে যাওয়ার পর এসছে, তো উনার এতটাই বয়স্ক যে উনি এই কাজই করে, তবুও যেহেতু কাঠ ফাড়ে সারা গ্রামে ওনাকে দিয়েই কাঠ ফাড়ায়, তাই আমরাও বলেছি। তো উনি না এত হাঁপসাচ্ছে, কষ্ট হচ্ছে এই গরমে, 42 ডিগ্রি তাপমাত্রায় সেই ভোর 5টার সময় এসছে, জানো তো। আমি উঠিও নি, ওঠার পর এসে দেখি যে এই কাঠটাই, একটা কাঠ কাটতেই উনার সেই 10টা বাজিয়ে দিয়েছে। এত কষ্ট হচ্ছে, তাই কাকুকে বলছি তোমার এই কাজগুলো করতে কষ্ট হয় না? তো বলছে মা আমার তো এগুলোই করে খাই, আমি না করলে আবার সুস্থ থাকতে পারি না। তো দেখো আজকে একটা সুন্দর জিনিস দেখাই। আজকে আমাদের গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, এই গাছটা লাগিয়েছিলাম অনেক দিন আগে, তো আজকে এই ফুলটা ফুটলো, পঞ্চজবা, কিন্তু পিঙ্ক কালার। আর এই গাছটা তো প্রচুর ফুল দিয়েছে, দারুণ ফুল হয়েছে। কিছুদিন আমি তুলে তুলে পুজোও দিয়েছি, তো দেখি আজকেও ভাবছি দেব। তো আর মানে বর্ষাকাল হলে আবারও হয়তো ফোর্ট জ্বালাবে, তখন হয়তো আরও ফুটবে। আর দেখো ওই যে আমাদের ঘরটা দেখা গেল। এখন আমি সংসারের বাসি সমস্ত যে কাজগুলো আছে সেগুলো করব। এই দেখো বাজার থেকে এনেছিলাম চাল কুমড়ো, সেটাকে ভাগ করে রেখেছি, অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দেবো, আর শশা আর আর হচ্ছে সয়াবিন রান্না করব, তাই ভেবেছি। দোকানে চাল কুমড়োটা ফ্রিজে রাখতে এসে দেখি কি আমার পার্সেল চলে এসছে। তার বাবাকে বললাম একটু খুলে দেখাও তো কেমন এসছে। তো সকালবেলা রান্না করব অমনি আর কি এই পার্সেলটা আসলো, সকাল সকালই আসলো। আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম যে কবে এই পার্সেলগুলো আসবে, তো ফাইনালি দুটো চলে এসছে। তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি, এটাও আমি তোমাদের সঙ্গে ভেবেছি ভালো করে একদম রেডি হয়ে তারপরে দেখাবো। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক ড্রেস, তার সঙ্গে একটা ওড়না দিয়েছে, এত সুন্দর আমি কি বলবো, মানে আমার এত ভালো লেগেছে। দেখো দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখতে। তো আমার বরকে বললাম একটু খুলে দেখাও, ও তো দেখাচ্ছে। তো চলো এখন এটাকে রেখে দিই, পরে একসময় তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো। সঙ্গে একটা ওড়নাও দিয়েছে, প্যান্ট দেয়নি যদিও। তো কাপড়টাও ভালো আর ভীষণ গর্জেস, কালো কালার তো এমনি সুন্দর লাগে, যে কোনো কেউ পরলে পারে। তো এটাকে এখন নিয়ে যাবো। আর দেখো কি সুন্দর কাজ করা আয়না দিয়ে। তো আজকে আমি বানাবো একটু দই, তো তার জন্য দেখো ওই যে 2 কিলো দুধ নিয়েছি। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। আর এই যে দেখো 2 কিলো দুধ আছে এখানে, তো এই দুধটাকে ভাবলাম কি একটা টক দই বানাবো 1 কিলো, আর 1 কিলো বানাবো মিষ্টি দই। তাই জন্য আমি প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি, আজকে একটু রেসিপিটা শেয়ার করব। আর আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে, দাঁড়ো নামটা আমি আগে দেখে নিই তারপরে বলছি। তো যার সম্বন্ধে বলবো, আনা খান মাহিরা আমাকে কমেন্ট করেছে যে মেয়েটা শুয়ে আছে, তোমার মিনিমাম ভদ্রতাটুকুও নেই, এরকম বলেছে। তো আমি এখানে বুঝতে পারছি না, আমার বোন শুয়ে আছে, আমি ওর সঙ্গে মশকরা করছি, কথা বলছি, ও কোনো খারাপ কিছু কি দেখা গেছে? আমি তো দেখতে পাইনি, আমি তো ভিডিওটা এডিট করলাম, যেভাবে বললো মনে হচ্ছে আমাকে টিজ করছে কোনো। তো এখানে আমি দেখলাম না যে কোনো খারাপ কিছু আছে, তুমি যেভাবে বললে বোন আমার সত্যিই খারাপ লেগেছে। তো যাই হোক চলো দেখাই কি কি কেটে নিয়েছি। দেখো শসা লেবু কেটে নিয়েছি, এখানে আমের টক, আর রান্না করেছি সয়াবিনের তরকারি। আজকে মশলা বেটে টেটে একবারে রান্নাটা কমপ্লিট করলাম। আর দুধটা জাল দিতে বসিয়েছি, ওটা দিয়ে দই বানাবো, একটা বানাবো মিষ্টি দই, একটা টক দই। তো সিঞ্জিনির বাবা কেমন যেন একটু রেগে আছে, আর মেয়েটা দেখো ভাত খেতে বসে অমনি মোবাইল দেখা শুরু করে দিয়েছে, তাই ওর মাথায় দিলাম একটা চড়। তো বললাম আগে খেয়ে নে, আর চলো দুধটা জাল দিয়ে নিই। তো দেখো এখানে 2 কিলো দুধ জাল দিয়ে প্রায় কতটা কমিয়ে নিয়েছি। আর এখানে ক্যারামেল বানানোর জন্য চিনিটাকে দিয়ে দিয়েছি। আর কড়াইটা না প্রচণ্ড তেতে গেছে, আমার একটু ভুল হয়েছে, একটু হালকা জাল দিতে হতো, কিন্তু ওই যে উনুনের যে আঁচটা ছিল সেই আঁচটার জন্যই একদম কড়াইটা তেতে গেছে। তো চিনিটা দিয়ে এখন ক্যারামেল বানিয়ে বানাবো টক দই, মিষ্টি দই আর টক দই, মানে 1 কিলো বানাবো টক দই, 1 কিলো বানাবো মিষ্টি দই। তো এর ভিতর দিয়ে দিলাম
দুধ ক্যারামেলটার ভিতর, আর দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর তার ভিতর দিয়ে দেবো একদম প্যাকেটের গুঁড়ো দুধ। এটাকে ভালো করে এর সঙ্গে মেল্ট করতে হবে। যদিও একটু উষ্ণ ঠান্ডা মানে উষ্ণ উষ্ণ দুধের ভিতর গুলিয়ে দিলে আরও ভালো হয়। তো আমি ভাবলাম যে এটা দিয়ে যখন মিক্সড করছি তাহলে এর ভিতর দিয়ে দিই। চলো এটাকে ভালো করে মিক্স করে নিই। তারপরে আমাদের কিন্তু দিতে হবে টকের মানে দইয়ের বীজ, যেটা বলে দই, টক দই। টক দই না দিলে কিন্তু দুধটা ভালো করে জমবে না, মানে ইয়েটা হবে না। তো আমি আর মানে ওই টক দইটা দোকান থেকেই কিনে আনবো। আমাদের এখানে আবার ময়দার দোকান নেই, মানে মিষ্টির দোকান, তো কোথায় পাবো? তাই জন্য ভাবলাম 1 প্যাকেট টক দই নিয়ে আসি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে একটা মিষ্টি দই করব আর একটা টক দই করব। তো চলো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাত্র, দুটো পাত্র নেব, মানে আমার তো মাটির হাঁড়ি নেই, ওগুলো কেনাও হয়নি, আমি ভাবিনি যে এগুলো বানাবো। তো এই যে দেখো দুধটাকে ঢেলে দিলাম। এটা যখন ঠান্ডা হয়ে আসবে, একটা আঙুল চুবিয়ে রাখলে যতটা সহ্য করতে পারবে, ঠিক সেই টাইমে ওই যে টক দইটাকে ভালো করে ফেটাবো। আর এইটাই রাখলাম মিষ্টি দই, আর এইটাই রাখছি টক দই। তো দেখো দুটো কিন্তু মানে পুরো এক হয়নি, কিন্তু একটু কম আছে। তো যাই হোক অনেকটাই হয়েছে, এটাকে সুন্দর করে দই বানালে হয়ে যাবে। আর এই যে দেখো টক দই নিয়ে এসেছি বড় একটা প্যাকেট 400 গ্রামের। তো এক বাটি করে এক একটাই মিশাবো। তো এখন এইটাকে ভালো করে মিক্স করি। এটা দিয়ে যখন একটু ভালো করে ফ্যাটানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো টক দইটার ভিতর। টক দইটা যখন আঙুলে দিলে পারে বোঝা যাবে যে গরমটা কম আছে তখন। তো দেখো একটু আঙুলটা দিয়ে দেখেছি এর আগে, তোমাদের দেখানো হয়নি। তো আঙুলটা সহ্য করতে পারবে তেমন গরম দিতে হবে। তো এই যে দেখো দিলাম। এখন ভালো করে এটাকে মিক্স করব। করার পর এটা শুধু একটাই কাজ, রেখে দিতে হবে ভালো করে ঢেকে, যখন কিনা হাওয়া বাতাস না ঢোকে। তো এটা মিশানো হয়ে গেল, অনেকটা টাইম দিয়ে মিশালাম। আর এই যে মিষ্টি দইটা ঠিক সেইভাবে মিশিয়ে এখন এই ঘরের এইখানটায় রেখে দেবো। তো এইভাবে দিয়ে এর উপর দুটো ঢাকনা দিয়ে দেবো। তারপরে একটা ঝুড়ি দিয়ে ভালো করে ঢেকে দেবো। এই যে ঝুড়ি দিয়ে ঢাকা হয়ে গেছে। তারপরে এই যে আমার বরের একটা মানে ছিল, সেই কি বলে বৃষ্টিতে ভেজার রেইনকোট, সেই রেইনকোটটা দিয়ে ভালো করে আটকে রাখলাম। এখন 10 ঘন্টা রাখলে হয়ে যাবে। তো গরম তো খুব, তাই ভাবলাম চলো একটুখানি এই বানিয়ে খাই, গ্লুকন্ডি। তো মেয়েটা হাত পেতে বসে রয়েছে, আমাকে দাও আমাকে দাও। তারপরে ছোটোবেলাটা আমরা এরকম করতাম, মা যদি কোনো দিন এইগুলো বানিয়ে মানে খাওয়ানোর জন্য বসতো তখন কিন্তু হাত পাততাম, যদি হরলিক্স হয় কিংবা অন্য কিছু হয়। তো এই যে দিয়ে দিলাম ওকে একটু। তারপরে এই যে ওর বাবাকে এখন বললাম এটা দিয়ে দাও বাবা, তারপরে তুমি আর আমি খাই। ঠান্ডা জল দিয়ে এটা খেলে কিন্তু শরীরে একটা আলাদা শান্তি পাবো। শরীরের ভিতর থেকে একটু গরম ভাবটা কমাতে হবে, এত গরম পড়েছে। গরমের জন্য কি ঠান্ডা খেলে ভালো লাগবে, তাই জন্য দেখো দই পাতাচ্ছি। আর এদিকে আমার খাওয়া হয়ে গেল। তারপরে করলাম স্নান করে এখন পুজো দিতে হবে। তার জন্য দেখো কি রোদের ভিতর বেরিয়েছে ফুল পাড়তে। তো তোমাদের বলছিলাম না ওই গাছটা থেকেই ফুল পারবো, এই যে সেই গাছটার থেকে এখন ফুলটা পেরে নিই। একটাই ফুল হয়েছে। আর এদিকে কিছু ওই ফুলগুলো তুলে নেব, একটু দুব্বো, বেলপাতা, তারপরে ওই সব কিছু আর কি তুলে রেডি করে একবারে পুজোটা দিয়ে নিই। আর ফুলটা দেখো কি সুন্দর হয়েছে, নিজের হাতে গাছে লাগানো ফুল যে এত ভালো লাগে দেখতে কি বলবো। আর এইগুলোও কিন্তু আমার বোনের বাড়ি থেকে এনেছিলাম, এই গাছগুলো এক একটা এরকম রসুনের মানে পেঁয়াজের মতো এর গোড়াটা। তো আমি হৃদয়পুর থেকে এনে লাগিয়ে দিয়েছিলাম। দেখো এই যে 2 বছর ধরে কিন্তু ফুল দিচ্ছে। এমনি সময় বেঁচে থাকে না, বর্ষার সময় হলেই তখন ফোট জ্বালাই, মানে বর্ষার আগে। এই যে দেখো রাস্তার পরিস্থিতি দেখো, পুরো একটা দোকান পাহাড়ও খোলা নেই, গরমের জন্য সব কিন্তু বন্ধ। আর রাস্তা দিয়ে মনে হচ্ছে তাপ উঠছে। তো এই যে দেখো আমাদের ছোট্ট একটা বেল গাছ আছে, এই গাছটা কিন্তু বেলও হয়, খুব সুন্দর বেলগুলো। তো আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই, সেই প্রায় গেছে এই 4 দিন 5 দিন হয়ে গেল, বাড়িতে কবে আসবে ঠিক নেই। আমি পুজোটা দিচ্ছি, তাই জন্য মানে বাড়ির সমস্ত দায়িত্ব আমার ঘাড়ের উপর। শাশুড়ি মা থাকলে, বাড়িতে গুরুজন থাকলে দেখবে একদিক দিয়ে একটা নিশ্চিন্ত হওয়া যায়, কোন জিনিসটা খেয়াল না করলেও চলে। কিন্তু আমার এখন সব দিকটা দেখতে হচ্ছে, ওই বাড়িতে এই বাড়িতে। তো এই যে পুজোটা দিয়ে নিই। তো এই যে এই ফুলটা ঘটে দিচ্ছি, যেদিন ঘট পাল্টাবো সেদিন সব ফুলগুলো ফেলে দেবো আর কি, তাই ভাবলাম ঘটে ওই ফুলটা দিয়ে নিই। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো বরের কাছে এসছি যে আমাকে কটা টাকা দাও, বললো কি আমি টাকা দিতে পারবো না, তোমার যদি টাকা লাগে অবশ্যই তোমার নিজের অ্যাকাউন্ট থেকে তুলে নাও। তো আমি কি করব, বর যখন বলেই দিয়েছে টাকা দেবে না, তো আমার না ভীষণ গরমের জন্য ঘুমোতে পারছি না, ফ্যানের জোরই নেই, তাই ভাবলাম একটা টেবিল ফ্যান কিনবো। তাই জন্য আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুললাম, দেবেই না, মানে বলছে ওর কেনার কোনো ইচ্ছা নেই। এই ঘরে মানে বেশি জিনিস হয়ে যাচ্ছে, ছোট ঘর তো, একটা বড় ফ্যান কিনে দিয়েছিল আমার কথায়, সেই ফ্যানটা আমি বেশি একটা ইউজ করি না, তাই জন্য বলেছে তোমার কথা আমি শুনবো না, তোমার যদি কিনতে হয় তোমার টাকা দিয়ে কেনো। বরের এই কথা শুনে আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। আমি যখন ভেবেছি কিনবো, তাই জন্য ভাবলাম যে না, টাকাটা তুলে আমার টাকা দিয়ে কিনি, পয়সা যখন দেবে না তো কি করব। তাই ওই যে দেখো ড্রয়ার থেকে এখন টাকাটা বের করে আমাকে দিবে, আমার নিজের টাকাই আমি তুললাম। আমি জানো তো কতদিন ধরে টাকা পয়সা তুলছি না, অনেকটা টাকা জমা হয়েছে অ্যাকাউন্টে, তো আজকে এই যে তুলে নিলাম, ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, তারপরেও তুলতে তো হবেই, এটাই। এমনও দিন এসছে আমার বরের দোকান থেকে আমার টাকা তুলতে হলো, ওকে বললাম দিতে দিল না, যাই হোক কোনো ব্যাপার না, চলো একটা জায়গায় যাব, কি কিনছি সেটা দেখতে থাকো। এই যে বাবু দিল না, তুমি কিন্তু বিশাল অন্যায় করলে। দাও টাকা, টাকা দাও। বাবা দাও, টাকা দাও। টাকা দিল না আমাকে, আমার নিজের টাকা নিজের তুলে তারপরে খরচা করতে হচ্ছে। চলো কি কিনি। টাকা দিল না জন্য আমি তুললাম, এখন ওকে বলছে আর কটা টাকা দাও একটু ভালো ফ্যান কিনি, কিন্তু বলছে আমি ওইসব টাকা পয়সা দিতে পারবো না। তো বরের কাছ থেকে না পেলে আর কি করব, নিজের টাকা নিজেই তুলে চলো, ওই যে দিয়ে দিল। যদি দেখি ক টাকা আছে, এই দেখো এতগুলো টাকা তুলেছি, দেবে না করে নিজের টাকাই তুলতে হলো। এখন চলো যাওয়া যাক। তো কোনো ব্যাপার না, পেয়ে গেছি, কিনি চলো। সিঞ্জিনির বাবাকে বললাম আমি অন্তত তুমি ফ্যানটা কিনতে চলো, বললো না তুমি ফ্যানই কিনে নিয়ে এসো। তো দেখো আমি রেডি হয়ে এই যে টোটো ধরে চলে যাচ্ছি, মানে ভেবেছি যখন কিনতে হবে তো কিনতে হবে, গরমে এমন পরিস্থিতি হয়ে গেছে, আমাদের তো এসি কুলার এগুলো তো কিছু নেই, তো ঘরটাকে ঠান্ডা রাখার জন্য ভাবলাম একটা ফ্যান নিলে জানলার দিকে দিয়ে রাখলে হয়তো বাইরের ঠান্ডা হাওয়াটা অন্তত ঘরে আসবে। আর আমাদের এখানে আজকে আসবে হচ্ছে শান্তনু ঠাকুর, তো সবাই দেখো মন্দিরে জড়ো হয়ে গেছে। এই মন্দিরটা সেদিন আমি পুজো করতে এসেছিলাম, তোমাদের হয়তো দেখে মনে পড়ছে। তো চলো একবারে যাই, ফ্যান কিনতে গিয়ে আর এক ঝামেলা বাঁধবে, একা একা কি বুঝি না বুঝি এই ইলেকট্রিক জিনিস কোনো দিন কিনিনি, তো এই ফ্যানটা পছন্দ করে কিনে নিয়ে এসেছি। কিনা তো হয়েছে, এখন দেখি বাড়িতে গিয়ে আমার বরের পছন্দ হয় কি না। ইলেকট্রিক জিনিস সম্বন্ধে তো অত বেশি বুঝি না, কতটা কি পাওয়ার আছে, কি কয়েল আছে, এইগুলোর জন্য আমার বাড়িতে গিয়ে আর এক বকা খেতে হবে। যাই হোক দেখো সন্ধ্যাবেলা মেয়েকে বানিয়ে দিলাম ডিম টোস্ট, আর এখানে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, যেটা যদিও আমি দেখিনি ডেট ওভারটা হয়ে গেছে। তো কি করব, আমিও ভাবলাম যে দই দিয়ে চিয়া সিড দিয়ে একটা শরবত বানাই, শরীরটা ঠান্ডা থাকবে। তো তাই জন্য দেখো এই যে চিয়া সিডটা ভিজিয়ে তার ভিতর দিয়ে দিলাম টক দই, আর দেব হচ্ছে নুন। তো নুন ঘরে ছিল না, মেয়েকে বললাম দোকান থেকে একটু বিট নুন কিনে নিয়ে আসো বাবা। তারপরে ও না দোকান থেকে একটা নুন কিনে নিয়ে এসছে 5 টাকা দামের, সেটা যে কি নুন আমি না জানিও না, বিট লবণও না। তো এই যে দেখো দিল আমাকে, এই যে 5 টাকা, এর ভিতরে একটু লাল লাল, এটা আছে হিমালয়া কি একটা নাম ছিল, হ্যাঁ হিমালয়ের একটা লবণ। তো সেই নুনটা আমি দিলাম। এখন ওর বাবাকে 1 গ্লাস দেবো, মেয়ে তো এগুলো খায় না, ওকে যেহেতু ডিম টোস্ট দিয়েছে ওটা পেয়েই খুশি। আমি 1 গ্লাস খাবো, আমি প্রায় 2 গ্লাস খাবো, এই মগটায় তো প্রচুর ধরে। তোর বাবাকে এরকম 2 গ্লাস দেবো, আমি 2 গ্লাস খাবো, হয়ে যাবে। তো এই যে হচ্ছে ফ্যানটা, তো ফ্যানটা আজকে আর চালাবো না, ওর বাবার মন অন্যরকম হয়েছে, দেখো কি করি। চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত।